তুই দিন দিন অনেকটা বেয়াদব হয়ে যাচ্ছিস, সুহাসিনী। কতবার বলবো আপনাকে যে আমাকে কুহু বলে ডাকবেন। আয়ান বলে উঠল, তোর কি আমাকে দেখে কোকিল মনে হয় যে কুহু কুহু করব? কুহু হাঁটা থামিয়ে দিল। এরপর বলল, দেখুন আয়ান ভাইয়া, এখানেই দেখাবি? আয়ানের ঠোঁটের কোণে দুষ্টু হাসি। কুহু খ্যাক করে বলল, আরেকটা বাজে কথা বললে আমি আপনাকে তুলে একটা আছাড় মারব। আয়ান নির্দোষের মতো বলল, তুই তো বললি। দেখুন আয়ান ভাইয়া, তোর ভালোর জন্য বললাম যে এখানে কেন? বাসায় গিয়ে রু। আয়ানের কথা শেষ হবার আগেই হঠাৎ কোথা থেকে একটা মাঝারি সাইজের ইট এসে লাগল তার ব্যান্ডেজ করা মাথায়। শুভ্র রঙের ব্যান্ডেজটা মুহূর্তেই লাল বর্ণ ধারণ করল। টপ টপ করে রক্ত পড়তে লাগল ক্ষতস্থান থেকে। কুহু মুখে হাত দিয়ে ফেলল। আয়ান মাথায় হাত দিয়ে আর্তনাদ করে উঠল। তার হাত রক্তে লাল হয়ে গেল। ইটটা একটা কাগজে মোড়া ছিল। কুহু এদিক ওদিক দেখতে লাগল। সন্ধ্যা হয়ে এসেছে, আশেপাশে তেমন মানুষ নেই। ইটটা মারল কে? কুহু কাগজে মোড়া ইটটার দিকে তাকাতেই ভ্রু কুচকাল। আয়ানকে না ধরে সে ইটটা থেকে কাগজটা নিয়ে ইটটা ফেলে দিল। কিছু একটা লেখা দেখা যাচ্ছে। কুহু মনোযোগ সহকারে তাকাল। আজ মাথা ফাটিয়েছি, কালোটা ফাটিয়ে দিব। আমার জিনিসের দিকে অন্য কারো নজর আমি বরদাস্ত করব না। মাইন্ড ইট। কুহু বেশ ভালো মতো বুঝল কাজটা কার। তার মানে তার উপর নজর রাখা হচ্ছে। কত বড় খাটাস! কুহু এদিক ওদিক দেখতে লাগল কিন্তু কাউকে দেখতে পেল না। উধাও হয়ে গেল নাকি? কুহুর ভাবনার মাঝেই আয়ান বলে উঠল, এদিক ওদিক না দেখে আমাকে ধরলেও তো পারিস। ঘটে কি সেই বুদ্ধিটুকুও নেই? কুহু বুঝতে পারল না ধরলে কি ধরবে না। বহুত ডেঞ্জারাস লোক। যদি সত্যিই অমন কিছু করে তাহলে তো তার আর ফুফি ডাক শোনা হবে না। কুহু রিস্ক নিল না। সে বলল, সামান্য মাথা ফেটেছে বলে এভাবে নুয়ে গেলেন। ধুর মিয়া, আপনি পুরুষের কাতারেই পড়েন না কি? কুহু নিজের কথার মানে বুঝতে পেরে বলে উঠল, আরে ওটা বলিনি, মানে এইটুকু। আয়ান রেগে গেল। সে বলে উঠল, তোর কি মাথায় সমস্যা কুহু? দেখছিস মাথা ফেটে রক্ত পড়ছে আর তুই বাজে বকে চলেছিস। সব সময় মজা ভালো লাগে না। সিরিয়াস হ একটু। কুহুর মুখটা ছোট হয়ে গেল। সে ব্যাগ থেকে তার রুমালটা বের করে আয়ানের দিকে বাড়িয়ে দিল। আয়ান তাকালো সেদিকে। এরপর বলল, বেঁধে দিলে কি তোর হাতে ফোসকা পড়বে? কুহু বেজার মুখেই বলল, আমার কিছুই হবে না, আপনার মূল্যবান সম্পদে ঠাডা পড়বে। আয়ান কপাল কুঁচকে বলে উঠল, দোস্ত, বরকে কি সোজা মেরে দিব? আদিতের কথা শুনে আহনাফ তাকালো তার দিকে। এরপর বলল, এসব ছোটখাটো ব্যাপারে হাত নোংরা করার প্রয়োজন মনে করছি না। নাতাশা বলল, সব কি এতই সহজ আহনাফ? যদি আমরা যা ভাবছি তার বিপরীত হয়ে যায়? আহনাফ কিছু বলল না, মন দিয়ে ড্রাইভ করতে লাগল। কানে ব্লুটুথ লাগানো যেটার মাধ্যমে সে কুহুর খবরাখবর পাচ্ছে। তার কথা মতোই একটু আগে একজন গার্ড ওই ইট ছুঁড়ে মেরেছিল। আহনাফ বলল, তোমার ম্যাম কি করছে এখন? ওপাশ থেকে উত্তর এলো, ছেলেটার মাথায় রুমাল বেঁধে দিচ্ছে স্যার। আহনাফ দুই দিকে ঘাড় বাঁকাল। এরপর বলল, নজর রাখো, উল্টোপাল্টা কিছু দেখলেই সোজা ছেলেটাকে গুলি করে দিবে। ওকে? সবাই বড় বড় চোখ করে তাকালো আহনাফের পানে। গার্ড ওকে বলে কল কেটে দিল। নাতাশা বলল, ভাই কি বলছিস তুই? ও মরলে আমার কি হবে? আহনাফ ড্রাইভ করা অবস্থাতেই এক ভ্রু উঁচু করে পেছনে ঘুরে তাকালো তার দিকে। নাতাশা মিন মিন করে বলল, আই ইন লাভ উইথ হিম। আহনাফ দীর্ঘশ্বাস ছাড়ল। এরপর বলল, সেটা তোর ভাবনা। আমার জিনিসের দিকে যে নজর দিবে তাকে আমি ছেড়ে দিব তুই ভাবলি কি করে? নাতাশা ঠোঁট উল্টাল। এরপর বলল, ইট মার, পাথর মার, তাও একেবারের জন্য মারিস না। আহনাফের ঠোঁট দুই দিকে প্রসারিত হয়ে গেল। এরপর বলল, ইট পাথর মারলে জায়গা মতোই মারব। চিনিস তো তুই আমাকে? সেই বলেছিস মামা। আদিত হো হো করে হাসতে লাগল কথাটা বলে। আহনাফ কপাল কুঁচকে বলল, তুই হাসছিস কেন? আমাদের তো তাও কেউ আছে। তোর তো কেউই নেই, সিঙ্গেল। এবার আহনাফ আর নাতাশা হো হো করে হাসতে লাগল। আদিতের মুখটা চুপসে গেল। জায়গা মতো লেগেছে কথাটা তার। আজ সিঙ্গেল বলে কি অপমানটাই না সহ্য করতে হচ্ছে তাকে। আদিত বলে উঠল, হাহ, একদিন আমিও মিঙ্গেল হব। তখন তোদের দেখিয়ে দেখিয়ে কাপল ব্লগও করব রে পাপির দল। দেখে নিস। নাতাশা বলে উঠল, এইসব স্বপ্ন দেখে আর স্বপ্নের ইজ্জত মারিস না ভাই। ওরা আবার হাসতে লাগল। আদিত দুই হাত উঁচু করে বলে উঠল,
হে আল্লাহ, তোমার কাছে বিচার দিলাম। হাসতে হাসতে গন্তব্যে পৌঁছে গেল তারা। আহনাফ ওদের দিকে তাকালো একপল, এরপর ইশারায় কথোপকথন হল। রোদেলা বোরকা পরে বেরিয়েছে সবে, ঠিক তখন তার ফোনে নোটিফিকেশনের শব্দ হয়। রোদেলা ফোনের দিকে তাকালো। হোয়াটসঅ্যাপে মেসেজ এসেছে। মেসেজটা দেখতেই তার কপালে ডজনখানেক ভাঁজ পড়ল। ইউ লুক প্রিটি ইন ব্ল্যাক, মাই লাভ। রোদেলা আশেপাশে তাকাতে লাগল। বাড়ির গেট পার করেনি এখনো সে। তাহলে কে বলল কথাটা? কোথা থেকে দেখল তাকে? তখন আবার একটা মেসেজ এলো। ডোন্ট ওয়েস্ট ইয়োর টাইম, মাই ডল। আই হোপ ইয়োর মিশন উইল বি সাকসেসফুল। বেস্ট অফ লাক। রোদেলা সূচক শব্দ করল। কে আড়াল থেকে নজর রাখছে তার উপর? এত কিছু কি করে জানছে সে? যাকে ভালোবাসে তার খবর নেই, অন্য পাখি এসে বাসা বাঁধতে চায়। যত সব গোলামের ছাও। রোদেলা আর পাঁচ না ভেবে গাড়িতে উঠে পড়ল। সেই নিজে ড্রাইভ করবে আজ। বাসায় বলেছে কুহুর কাছ থেকে নোট আনতে যাচ্ছে। খুব ইম্পর্টেন্ট। আর কাউকে কিছু বলতে না দিয়ে সে বেরিয়ে যায়। ইজি টেকনিক বাসা থেকে বের হওয়ার। বাসার এতগুলো প্লেট ভাঙলি তুই, আর নাম দিলি আমার। যদিও আমি তোকে বাঁচাতাম, কিন্তু সেই সুযোগটাই দিলি না, নিজেই ফাঁসিয়ে দিলি। কুহু আর আয়ান বর্তমানে নিধিদের বাড়ির সামনে দাঁড়িয়ে। রোদেলার অপেক্ষায় সে। আয়ানের কথা শুনে সে বলল, কেন, কষ্ট হচ্ছে এর জন্য? আপনিও তো চাইলে মামিকে সত্য কথাটা বলে দিতে পারতেন। আয়ান বলে উঠল, তাহলে যে তোকে কষ্ট পেতে হতো। কুহু তাকালো আয়ানের দিকে। আয়ান তার দিকেই তাকিয়ে। কি অদ্ভুত সেই দৃষ্টি। সে জানে কুহু কোনোদিন তার হবে না, তাও কেন এত আকুলতা? কেন সে বারবার এমন করে? কুহু চোখ সরিয়ে নিল। আকাশের দিকে দৃষ্টি নিক্ষেপ করল সে। বিদ্যুৎ চমকাচ্ছে। যে কোনো মুহূর্তে হয়তো বৃষ্টি নামবে। আয়ান বলে উঠল, আমার চোখের দিকে তাকিয়ে থাকতে ভয় পাস, সুহাসিনী? কুহু তাকালো তার দিকে। আয়ান তার তাকানো দেখে বলল, যদি প্রেমে পড়ে যাস। কুহু হাসল। এরপর আকাশের পানে তাকিয়ে বলল, প্রেমে মানুষ বহুবার পড়লেও মায়া একবার পড়ে। আর মায়া অনেক ভয়ঙ্কর। পুরোটা জীবন লেগে যায় সেই মায়া কাটাতে। হোক সে খারাপ, জঘন্য, তবুও তার মায়া কাটানো কঠিন হয়ে পড়ে। কখনো কারো মায় পড়লে বুঝবেন। আয়ানও কুহুর মতো করে আকাশের পানে তাকাল। এরপর বলল, জীবনে সঠিক মানুষ আসলে সেই মায়াও কাটতে বাধ্য। কুহু কিছু বলল না আর। হঠাৎ তাদের সামনে একটা কালো রঙের গাড়ি এসে উপস্থিত হয়। গাড়ির দরজা খুলে রোদেলা বেরিয়ে আসে। কুহু এগিয়ে যায়। রোদেলা আয়ানকে দেখে একটু চমকায় বটে। আয়ান যে সাথে আসবে সেটা তার জানা ছিল না। সে নরম সুরে সালাম দিল। আয়ান হেসে সালামের জবাব দিল। রোদেলা ফিসফিস করে কুহুকে বলল, এই আয়ান ভাইয়া যে আসবে এটা তো বলিসনি। কুহুও ফিসফিস করে বলল, আরে হো, খাটাসটাকে বললাম যে বেরোতে সাহায্য করুন। ও মা, নিজেই সাথে ঝুলে গেল। রোদেলা হেসে বলল, আহা, টুরু লাভ বলে কথা। আমারটা ফিরেও তাকায় না, আর আপনারটা ঘুরতেই থাকে সাথে। তোর ভাগ্য ভালো রে, বেবি। কুহু হাসল, তবে সেই হাসি প্রাণবন্ত ছিল না। সে মনে মনে বলল, এরকম ভাগ্য কারো না হোক। দাঁড়ি ভাইজান, আপনি এখানেই থাকবেন? না না, আমি কোনো কথা শুনছি না। অখিল শাহরিয়ার আহান শাহরিয়ারকে একদম ঝাপটে ধরেছে আজ। সে কিছুতেই আজ তাকে যেতে দিবে না। জেরিন বেগম বলতে লাগলেন, আপা যাওয়ার পর থেকে আর একটা দিন থাকেননি এই বাড়িতে আপনি। বাহিরে থেকেছেন। সাজ্জাদ ভাইজানও চলে গেল দেশ ছেড়ে। আহনাফটাও বড় হওয়ার পর আলাদা হয়ে গেল। আপনাদের ছাড়া কি আমাদের ভালো লাগে ভাইজান? পুরো বাড়িতে কেমন একটা হাহাকার। জেরিন বেগম শাড়ির আঁচল মুখে চেপে কান্না করে ফেললেন। আহান শাহরিয়ার দীর্ঘশ্বাস ছাড়লেন। প্রিয়তমা স্ত্রীর মৃত্যুর পর আর এ বাড়িতে তেমন থাকা হয়নি তার। কিভাবে থাকবেন তিনি? সবটা জায়গা জুড়ে তার স্ত্রী মালিনীর স্মৃতি। সংসারের বড় বউ ছিল সে। আহান শাহরিয়াররা 3 ভাই। তারা 2 ভাই দেশে থাকলেও দেশ ছেড়েছেন মেজ ভাই সাজ্জাদ শাহরিয়ার। পরিবার নিয়ে বিদেশে পাড়ি জমিয়েছেন তিনি। অবশ্য সেটাও মালিনী শাহরিয়ারের মৃত্যুর পর। মালিনী সবার প্রিয় একজন মানুষ ছিলেন। পুরো সংসারটা একজোট করে রেখেছিলেন তিনি। আহান শাহরিয়ারদের মা ছোটবেলাতেই মারা যান, যার দরুন মালিনী ভাবি কম মা ছিলেন। মালিনীও হেসে খেলে সবাইকে নিয়ে থাকতেন। কতটা হই হুল্লোড়ে মেতে থাকত এই শাহরিয়ার কুঞ্জ। আর আজ ভাইজান, ভাবনার জগতে ছেদ ঘটল আহান শাহরিয়ারের। তিনি হালকা হেসে বললেন, এই বাড়ির প্রতিটা কোণায় মালিনীর স্মৃতি জড়িয়ে রয়েছে।
এখানে থাকলে নিজেকে স্বাভাবিক রাখা কঠিন হয়ে যাবে আমার। অখিল শাহরিয়ার দীর্ঘশ্বাস ছাড়লেন। ড্রয়িং রুমে বড় করে বাঁধানো মালিনী শাহরিয়ারের সাথে তাদের পুরো পরিবারের হাস্যোজ্জ্বল ছবিটার দিকে তাকালেন তিনি। এরপর বললেন, ভাবি কতটা নিপুণভাবে আগলে রেখেছিল পুরো সংসারটাকে। আজ সেও নেই আর। চোখের কোণের পানি মুছলেন ভদ্রলোক। আহান শাহরিয়ার সেসব কথায় গেলেন না আর। তিনি বললেন, সাজ্জাদ কি দেশে আসবে না? অখিল শাহরিয়ার বললেন, ওহ ভাইজান ভুলেই গেছি। ভাইজান এই মাস শেষে দেশে আসতে পারে বলে জানিয়েছেন। জানেন ভাইজান, আমাদের রাহুলটা অনেক বড় হয়ে গেছে। ভিডিও কলে উইদিন দেখলাম। আর কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। ভাবি সবসময় বলতো না যে রাহুল সিনেমার হিরোদের মতন হবে। দেখেছেন ভাবির কথাই সত্যতে রূপান্তরিত হয়েছে। আহান শাহরিয়ার হাসলেন। তিনি বললেন, যাক তাহলে তো ভালোই। দেশে এলে 3 ভাই জমিয়ে আড্ডা দেওয়া যাবে। জেরিন বেগম বললেন, তখন কিন্তু থাকতে হবে ভাইজান। সবাই মিলে একসাথে অনেক আনন্দ করব। আপাও অনেক খুশি হবে। আহান শাহরিয়ার হাসলেন। তাকালেন বড় ফ্রেমটার দিকে। মালিনী শাহরিয়ারের দিকে তাকিয়ে একটা চাপা দীর্ঘশ্বাস ছাড়লেন। দাড়ি, দাড়ি, নিধি, এই নিধিরাম ভূত। কুহু ফিসফিস করে ডাকছে আর ওর বাহুতে মৃদু থাপ্পড় দিচ্ছে। নিধি ঘুমে বিভোর। সে মুখটা চুলকিয়ে আবার ঘুমিয়ে পড়ল। রোদেলা বলল, তখন কান্না করছিল আর এখন দেখো, লা মরার মতো ঘুমোচ্ছে। কুহু দরজার দিকে তাকালো। এভাবে এতক্ষণ দরজা বন্ধ থাকলে যে কেউ সন্দেহ করবে। সে আর পাঁচ না ভেবে নিধির বাহুতে জোরে একটা চিমটি কাটে। নিধি ধরফরিয়ে উঠে বসে। চেঁচাতে নিলে ওরা দুজন মিলে ওর মুখ চেপে ধরে। নিধির প্রাণটা বেরিয়ে যাচ্ছিল আরেকটু হলে। ধীরে ধীরে হাত ছাড়ল তারা। নিধি লাফিয়ে উঠল। তোরা এসেছিস। কুহু কথা না বলে হাতে থাকা ব্যাগ থেকে বোরকা আর নিকাব বের করে ছুঁড়ে মারল তার দিকে। নিধির পরনে মেরুন রঙের শাড়ি আর মুখে হালকা সাজ। গায়ে টুকটাক গহনা। সে বলে উঠল, শাড়ির উপর বোরকা পরব। কুহুর রাগ হল। এমনিতেই যে কোনো মুহূর্তে ধরা পড়ে যাওয়ার আশঙ্কা আছে, তার উপর এই মেয়ে নাটক শুরু করেছে। কুহু খ্যাক করে বলে উঠল, সব খুলে তারপর বাহিরে চল। কিছুই পরা লাগবে না তোর। নিধি লাজুক হেসে বলল, যা দোস্ত, ওভাবে তো তোদের দুলাভাই দেখবে। রোদেলা আর কুহু একে অপরের দিকে তাকাল। এরপর দুজন ধরাম করে কিল বসিয়ে দিল নিধির পিঠে। নিধি মার খেয়ে দ্রুত বোরকা নিকাব পরে নেয়। কিন্তু তখন ঘটল এক বিপত্তি। হাঁটতে গেলেই নিধি উষ্টা খাচ্ছে। শাড়ি পায়ে বেজে যাচ্ছে। কুহু সূচক শব্দ করল। রোদেলা বলে উঠল, আইডিয়া। ওরা রোদেলার দিকে তাকাল। রোদেলা দাঁত কেলাল, যদিও নিকাবের কারণে তা দেখা গেল না। রোদেলা শাড়িটা উঁচু করে নিধির কোমরে গুজে দিল। তিনজনেই বহু কষ্টে নিজেদের হাসি আটকাল। কুহু ঝটপট ফোনটা বের করল সেলফি তুলতে। রোদেলা নিকাবটা খুলে ঠোঁটচোকা করে এক চোখ মেরে পোজ নিল। নিধি ৩২টা দাঁত বের করে ক্লোজআপ মার্কা হাসি দিল আর কুহু নিকাবটা খুলে কপালে হাত দিয়ে চোখ বুঝে হায় হায় মার্কা পোজ দিল। একটা ক্লিক, ব্যাস হয়ে গেল। দাড়ি, দাড়ি। নৌশাদ আহমেদ, রাইট। নৌশাদ আহমেদ কিছু গেস্টদের সাথে কথা বলছিলেন। ঠিক সেই মুহূর্তে নিজের নাম শুনে খানিকটা ভরকালেন ভদ্রলোক। গেস্টদের থেকে বিদায় নিয়ে সাইডে এলেন তিনি। হাঁটুর বয়সী একটা ছেলে তাকে নাম ধরে সম্বোধন করল। বড্ড অদ্ভুত লাগল ব্যাপারটা। কারা তোমরা? আহনাফ হাসল। এরপর বলল, সেসব কথা ছাড়ুন। বরযাত্রী যে আসছে না সেটা কি জানেন? ভরকালেন ভদ্রলোক। খানিকটা চেঁচিয়ে উঠলেন, এইসব কি বলছো তুমি? আর তোমার পরিচয়ই বাকি? আহনাফ বলল, আস্তে, চেঁচাচ্ছেন কেন? আর আমার পরিচয় বাদ দিন। বরযাত্রী আসছে না এটাই মেইন ফ্যাক্ট। এটাতেই থাকুন। আসবে না কেন? আদিত্য বলল, আপনার মাইয়া যে অন্য কাউকে পছন্দ করে তা কি আপনি জানেন না? নৌশাদ আহমেদ যেন বুঝলেন কিছু। তিনি বললেন, ও তোমরা তাহলে ওই ছোকরার বন্ধু বান্ধব? বিয়ে ভাঙতে এসেছ তাই না? নৌশাদ আহমেদের কথা শুনে ওরা তিনজন ইহো হো করে হেসে উঠল। নাতাশা বলল, এমন ব্যবস্থা করে এসেছি যে আপনার মেয়েকে আর কেউই বিয়ে করবে না। চেঁচিয়ে উঠলেন ভদ্রলোক, মানে? আহনাফ হঠাৎ ঘড়ির দিকে তাকিয়ে কাউন্ট করতে লাগল। 1.2, 1.3, 1.4। এরপরেই তারা একসাথে নৌশাদ আহমেদের দিকে তাকাল। নৌশাদ আহমেদ ভ্রু কুঁচকালেন। হঠাৎ তার ফোনটা শব্দ করে বেজে উঠল। চমকালেন ভদ্রলোক। ওদের দিকে ভ্রু কুঁচকে তাকিয়েই কল রিসিভ করলেন তিনি।
হ্যালো বলার আগেই ওপাশ থেকে কিছু একটা বলে উঠল। হয়তো এমন কিছু যে কখনো শুনতে হবে ভদ্রলোক কখনো আশাও করেনি। আশা করার কথাও না। নৌশাদ আহমেদ এক প্রকার হা হয়ে গেলেন। তাকে কিছু বলতে না দিয়েই ওপাশ থেকে কল কেটে দেওয়া হল। আহনাফরা হাসছে। নৌশাদ আহমেদের রাগে শরীর কাঁপছে। সে আহনাফের কলার চেপে ধরতে নিলে আদিত আর নাতাশা ধরে ফেলল তাকে। অনেকের নজর এদিকে চলে এসেছে। আহনাফ বলল, সিন ক্রিয়েট করলে লস আপনার লাভ আমাদের। এখানকার উপস্থিত সবাই জানবে কথাটা। নৌশাদ আহমেদ ঝাটকা মেরে হাত ছাড়ালেন। রাগে কথা বলতে পারছেন না ভদ্রলোক। আশেপাশে তাকালেন একটু। অনেকের নজর এদিকে। এলাকায় ভদ্রলোকের একটা সুনাম আছে। এখন এখানে সিন ক্রিয়েট করলে হয়তো তা আর থাকবে না। ভদ্রলোক ওদের ভেতরে আসতে বলে ভেতরে চলে গেলেন। বাঁকা হাসল তিনজন। আদিত বলে উঠল, যে কথা বলে এসেছি জিন্দেগিতে উনার মেয়েকে কেউ বিয়ে করবে না যদি এটা ছড়িয়ে যায়। নাতাশা বলল, ছড়াবে না, এতেই সিধে হয়ে যাবে। তবে এমন কথা বলাটাও ঠিক হয়নি। আহনাফ বলল, লাস্ট মোমেন্টে এসে বিয়ে আটকাতে বললে এর চেয়ে ভালো উপায় আমার জানা নেই। নাতাশা দীর্ঘশ্বাস ছাড়ল। আদিত হঠাৎ বলে উঠল, দোস্ত তুই মেয়ে তো, না মানে যে যুগ। নাতাশা ধরাম করে কিল বসিয়ে দিল আদিতের পিঠে। আদিত বলে উঠল, কি শক্তি তোর, মাইরি বলছি তোর জামাইয়ের কপালে দুঃখ আছে। নাতাশা বলল, আমার জামাই আমি বুঝে নিব। তোর এত জ্বালা কেন? আহনাফ ধমকের সুরে বলে উঠল, চুপ করবি তোরা, এখানে এসেও শুরু করে দিয়েছিস। চুপ হয়ে গেল ওরা। দুজন দুজনকে মুখ ভেঙচি কাটতে ভুলল না। আহনাফ দীর্ঘশ্বাস ছেড়ে ভেতরে যেতে নেয়। যাওয়ার পথে হঠাৎ কারোর সাথে ধাক্কা লাগল তার। তিনজন বোরকাওয়ালি। এদের একজনের সাথেই ধাক্কা লেগেছে। আহনাফ সরি বলে চলে যেতে নেয়। কিন্তু কুহু চেতে বলে উঠে, ধুরু বাঙ্গির পোলা। আহনাফ থেমে গেল। কপাল কুঁচকে এলো তার। কুহু রোদেলা আর নিধির সাথে কথা বলতে বলতে হাঁটছিল। সামনে খেয়াল করেনি। তা না হলে যেচে সিংহের সাথে কে ধাক্কা খায়। কুহু কার সাথে ধাক্কা খেয়েছে তা দেখার জন্য তাকাতেই চমকে উঠল। রোদেলার আত্মাটা ছাত করে উঠল। রোদেলা খেপল কুহুর উপর। একটা সেকেন্ড যদি এই মেয়েটা চুপ থাকতে পারে। এখন কি হবে? আর এই আহনাফ ভাই বা এখানে কি করছে? নিধি বুঝল না কিছু। কুহু হঠাৎ বলে উঠল, ভাগো পোলাপান, ভাগো। ওরা কথাটা বুঝার সময়টাও পেল না। কুহু ওদের হাত ধরে দৌড় লাগাল। আহনাফ বুঝল তার সন্দেহ সঠিক। সে বলে উঠল, স্টপ তিলোত্তমা। থামল না কেউই। রোদেলা বলল, তিলোত্তমার সময় নেই। কুহু বলে উঠল, খাটাস ভাসে গাঙ্গে, তিলোত্তমা চাঙ্গে, ভাগো। তিলোত্তমা ক্যাডারে? রোদেলা ফুল স্পিডে ড্রাইভ করছে, তার এদিকে খেয়াল নেই। কুহু রোদেলার পাশে বসে বুক বুক টিপটিপ করছে। বারবার সাইড মিররে দেখছে যে পেছনে পেছনে কেউ আসছে নাকি। নিধি পেছনে বসে। সে বলে উঠল, এই বল না। কুহু সূচক শব্দ করে বলল, তোর নানি তিলোত্তমা। নিধি মুখ ভেঙচি কাটল। কুহু আবার সাইড মিররে তাকাল। হঠাৎ রোদেলা ব্রেক কষল। ওরা ঝুঁকে গেল সামনের দিকে। কোনোমতে আঘাত পাওয়া থেকে বাঁচল। কুহু বলে উঠল, বাঙ্গির মাইয়া, মারবি নাকি? রোদেলা ভয়মিশ্রিত নয়নে তাকাল কুহুর দিকে। কুহু কপাল কুচকাল। রোদেলা সামনের দিকে তাকাতে বলল ইশারায়। কুহু সামনের দিকে তাকাতেই থমকে গেল। বুকের বাপাশে হাত দিয়ে ইশারায় রোদেলাকে গাড়ি ব্যাকে নিতে বলল। রোদেলার হাত অবশ হয়ে গেছে যেন। তার হাত নড়ছে না। কুহু চেতে বলল, বাঙ্গির মাইয়া গাড়ি ব্যাকে নে। ওরা নিশ্চয়ই নিধির বাপের আত্মীয়। বিয়ে খেতে এসেছিল। কনে নেই দেখে বুঝে গেছে। চারদিক তিমিরে মোড়া। দুটো গাড়ি মুখোমুখি দাঁড়িয়ে। রোদেলা হাত সামনে আনতেই দেখল তার হাত কাঁপছে। কুহু বলে উঠল, ওরে আমার নানি, কাঁপাকাঁপি শুরু করেছিস কেন? তাড়াতাড়ি করো না শালি। সামনের গাড়ির দরজা খুলে গেল। আহনাফ নেমে এলো। সে বলতে লাগল, স্টপ তিলোত্তমা, বাহিরে এসো। জানালার কাচ আটকানো ছিল। আহনাফের হাতের ইশারায় ওরা বুঝল ওদের নামতে বলছে। রোদেলা দ্রুত বেগে গাড়ি পেছনে নিয়ে যেতে লাগল। আহনাফ বারবার থামতে বলছে তাদের। তারা গাড়ি ঘুরিয়ে উল্টো যেতে লাগল। আহনাফ সূচক শব্দ করে দ্রুত গিয়ে গাড়িতে বসল। হাঁ করে তাকিয়ে আছিস কেন? গাড়ি স্টার্ট কর। আদিত বলল, দোস্ত আমরা এখন ডিগবাজি ভাবিকে নিয়ে কি করব? আমাদের আরিফের বউকে নিয়ে ভাবা উচিত। আহনাফের রাগে মাথায় আগুন জ্বলছে। সে বলল, আরে গর্ধবের সম্বন্ধী,
ওর বউ নিয়ে ভেগে যাচ্ছে ওরা। রাফি, নাতাশা আর আদিত বলে উঠল, রাফি বিয়ে বাড়ির বাহিরেই ছিল। নৌশাদ আহমেদ কোনো সুবিধার লোক না। এটা ওদের সবার জানা। যদি উল্টোপাল্টা কিছু হয় তাহলে যেন রাফি পুলিশে কল করতে পারে, তাই সে বাহিরে ছিল। আহনাফ প্ল্যান A to Z রেডি করে রেখেছিল। কতগুলো প্ল্যান আর ফেল হবে কিন্তু সবশেষে যে নাকের ডগা দিয়ে কনে পালিয়ে যাবে এটা ভাবতেও পারেনি। রাফি বলে উঠল, আপনি কোনো টেনশন করবেন না ভাই, আমরা এখন ধরে ফেলব ওদের। নাম আমার রাফি কায়েশা, নজরে একবার যে পড়ে সেই যায় ফায়েশা। রাফি গাড়ি স্টার্ট করল। নাতাশা আর আদিত হাতে তালি দিল ওর ছড়া শুনে। আদিত হঠাৎ বলে উঠল, তুই জানলি কিভাবে যে কনে ওদের সাথে পালিয়েছে? আহনাফ সামনের দিকে তাকিয়েই বলল, বিয়ে বাড়িতে 3 জন কালো বোরকা পরা মেয়ে, থামতে বলায় আবার দৌড় দেওয়া। অপরাধ না করলে দৌড় দিবে কেন? আর বিয়ে বাড়িতে কি অপরাধ করতে পারে? তার উপর আবার মেয়েকে জোর করে বিয়ে দিচ্ছে। অফকোর্স মেয়ে পালিয়েছে ওদের সাথে। নাতাশা আর আদিত হয়ে গেল। নাতাশা বলে উঠল, এইটুকু সময়ে এত কিছু ভেবে ফেলেছিস? ওয়াও। আহনাফ কিছু বলল না। আদিত বলল, তাহলে ওরা আমাদের দেখে ভাগছে কেন? ঘুরিয়ে ফিরিয়ে লক্ষ্য তো আমাদের একই। আহনাফ দাঁতে দাঁত পিষে বলল, সেটা তুই জানিস, আমি জানি, ওরা জানে। গর্ধব। আদিত বিজ্ঞদের মতো উপর নিচ মাথা নাড়ল। রোদেলা হাইস্পিডে ড্রাইভ করছে। নিধি বলল, তার মানে এটা রোদের আহনাফ ভাই? কুহু উপরনিচ মাথা নাড়ল। তারা সবটা বলেছে ওকে। নিধি বলল, তোর ভাই তো সেই হ্যান্ডসাম। ভাইয়ের কথা বলতেই কুহুর আত্মাটা ছ্যাট করে উঠল। রীতিমতো চেঁচিয়ে উঠল মেয়েটা। রোদেলা কপাল কুচকে বলল, হোয়াট? কুহু বলে উঠল, এই যা, আয়ান ভাইয়াকে তো আনতেই ভুলে গেছি, উনাকে তো ওখানেই ফেলে এসেছি। নিধি বলে উঠল, ওই ছেলেটা যে গাড়ি স্টার্ট দেওয়ার পর পেছনে ছুটছিল। কুহু পেছনে ঘুরল তৎক্ষণাৎ কথাটা শুনে। পেছনে আসছিল। গাধি, তুই বলবি তো একবার, আমি কি জানতাম নাকি যে এইটা তোর আয়ান ভাই? লাতোদের কাজিনগুলা তো সেই হ্যান্ডসাম। কেউ কিছু বলল না। হঠাৎ কুহু জানালা দিয়ে পাশে তাকাতেই দেখল আহনাফদের গাড়ি। শ্বাস নিতে ভুলে গেল মেয়েটা। রোদ, তোর খাটাস ভাই আমাদের সমানে চলে এসেছে, স্পিড বাড়া। রোদেলা তাকালো গাড়িটার দিকে। রাফি ড্রাইভ করছে। রাফিকে দেখতেই কপালে ডজনখানেক ভাঁজ পড়ল মেয়েটার। এই মদন এখানে কি করে? বিরক্তরা ঘিরে ধরল তাকে। নিধি গ্লাস খুলল। আহনাফদের গাড়িতে গ্যাসোলিনা গান বাজছে। নিধি বলে উঠল, এই সেই তো, দারুণ একটা ভাইব পাচ্ছি এখন। নিধি গানের তালে তালে হাত দুলিয়ে নাচতে লাগল। আহনাফদের গাড়িতে আহনাফ বাদে বাকিরা শরীর দুলিয়ে দুলিয়ে নাচছে। মনে হচ্ছে কোনো পিকনিকে যাচ্ছে তারা। রোদেলা এবার জেদ ধরেছে যেন যে কিছুতেই ওদের হাতে ধরা দিবে না। তার কাছে এখন এটা একটা প্রতিযোগিতার মতো হয়ে গেছে। রাফির আগে যেতেই হবে আগে। ঠিক সেই মুহূর্তে শোনা গেল রাফির স্বর, গাড়ি থামাও চোরনি, বিস্কুট নিয়ে ভেগেছ। আজ অন্যের বউ নিয়েই ভেগে গেলে। চোরনি কোথাকার? গাড়িটাও কি চুরি করা নাকি যে এত স্পিডে চালাচ্ছ? রোদেলার রাগ উঠে গেল। সে সামনের দিকে নজর রেখেই বলে উঠল, তুই চোর, তোর বাপ চোর, তোর 14 গোষ্ঠী চোর। রাফি বিড়বিড় করে বলল, 14 গোষ্ঠীর মাঝে তুইও তো পড়িস হাদা। আহনাফ চেঁচিয়ে বলে উঠল, এগুলো কেমন ভাষা রোদ? স্টপ দ্য কার। রাফি বলে উঠল, তুমি পারবে না আমার সাথে চোরনি। গাড়ি থামাও, আমাদের ভাবিকে আমাদের হাতে তুলে দাও। ভাবি বলায় ওরা বুঝল যে আহনাফরা বরপক্ষ। রোদ খেপেছে আজ। সে কিছুতেই গাড়ি থামাবে না। নিধি গান এনজয় করছে। কুহু পাশ ফিরে তাকিয়ে দেখে আহনাফ তার দিকেই তাকিয়ে। নাতাশা বলে উঠল, আসল কথা বলছিস না কেন গরুগুলো? রোদ স্টপ, আমরাও বিয়ে ভাঙতে এসেছিলাম। কুহু তাকালো নাতাশার দিকে। এর সাথেই না আয়ান ভাইয়ার ভাব জমেছে। অনেকটা সুন্দর তো, তাও তো তার ঘাড় থেকে নামছে না। হঠাৎ নাতাশার বলা কথাটা মাথায় সেট হতেই বলে উঠল, নিধি বলল, কিন্তু আমি তো আপনাদের চিনি না। রোদ চেঁচিয়ে বলে উঠল, যা খুশি হোক কিন্তু আজ গাড়ি থামবে না। এই মদনা বলল কেন যে আমি ওর সাথে পারব না? আমাকে চিনেও, আজ ওকে দেখিয়ে দিব এই রোদেলা শাহরিয়ার কি জিনিস। রোদেলা কথাটা বলে স্টিয়ারিং ঘুরিয়ে রাস্তা বদল করল। ঘটনাটা এত দ্রুত ঘটল যে আহনাফরা হকচকিত হয়ে গেল। কুহু আর নিধি পড়ে যেতে যেতে বাঁচল।
কুহু বলে উঠল, বেবি শান্ত হ, ওরা যদি সত্যি এর জন্য এসে থাকে তাহলে তো আমাদের লাভ। নিধি পেছনে থেকে বলে উঠল, আস্তে রোদ, মরে যাব তো। কুহু বলে উঠল, ছি, কিসব অশ্লীল কথা। রোদেলা হাই স্পিডে ড্রাইভ করছে, ওই ছেলেটাকে সে সহ্যই করতে পারে না। ওদের গাড়ির সামনে হঠাৎ আরেকটা গাড়ি এসে পড়ল। রোদেলা ব্রেক কষতে কষতে দেরি হয়ে গেল। চোখ বুজে ফেলল সে, বুঝল যে দেরি হয়ে গেছে। তিনজনেই গলা ফাটিয়ে চেঁচিয়ে উঠল। কুহু চেঁচিয়ে বলল, ওরে বাঙ্গি রে, আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। ছোট মায়ের সাথে কথা হয়েছে স্যার? সাখাওয়াত আলম সোফায় হেলান দিয়ে চোখ বুজেছিলেন। হারুন রহমানের কথা শুনে সোজা হয়ে বসলেন ভদ্রলোক। চাপা একটা দীর্ঘশ্বাস ছাড়লেন তিনি। এরপর বললেন, রিসিভ করে না কল করলে? মায়ের মতোই তোত্তারা হয়েছে। হারুন রহমান বললেন, ছোট মা কি আর এ বাড়িতে আসবে না স্যার? সাখাওয়াত আলম দীর্ঘশ্বাস ছাড়লেন। তার শর্ত সম্পর্কে তো জানোই স্যার। একটা কথা বলতাম যদি কিছু মনে না করেন। আহা হারুন, তুমি আবার এসব বলছো কেন? বলো তুমি। হারুন রহমান খানিকটা আমতা আমতা করেই বললেন, আসলে স্যার, জীবন তো একটাই, বড় ম্যাডামও নেই। ছোট মাকে এত বছর খোঁজার পর পেয়েছেন। জেরে কাশো হারুন। হারুন রহমান একটা শুকনো ঢোক গিলে বলেই দিলেন, এবার স্যার, রাজনীতি ছেড়ে দিন। সাখাওয়াত আলম তাকালেন তার দিকে। হারুন রহমান বললেন, প্রতিশোধ নিয়ে কি বা হবে বলুন? এর চেয়ে ছোট মা যা চাইছে তাই করুন না স্যার। রাজনীতি ছেড়ে দিন, মেয়ে নিয়ে একটা ছোট্ট সুখী সংসার গড়ে তুলুন। ছোট্ট একটা জীবন, এসব জঘন্য খেলা খেলে জীবনটা নষ্ট করবেন না স্যার। সাখাওয়াত আলম বলে উঠলেন, আমার স্ত্রীর খুনিকে তুমি ছেড়ে দিতে বলছো হারুন? কি করে বললে তুমি এটা? যার জন্য আমার ওয়াইফের প্রাণ গেল, আমার মেয়ে আমার থেকে এতগুলো বছর দূরে রইল, এমনকি আমি জানতাম না যে আমার মেয়ে বেঁচে আছে, তাকে ছেড়ে দিতে বলছো তুমি? হারুন রহমান হাসলেন, বললেন, মেয়ের ইচ্ছার গুরুত্ব দিবেন না একটাবার? আপনার কারণে ছোট মা আজও এ বাড়িতে পা রাখেনি। এমপির মেয়ে হয়েছে, আর ওর মায়ের খুনি, তাকে ছেড়ে দিব আমি? ওকে কিছুতেই বাঁচতে দিব না আমি। ওকে মেরে আমি রাজনীতি ছাড়ব না কে বলেছে? অবশ্যই ছাড়ব, তবে ওকে শেষ করে। হারুন রহমান দীর্ঘশ্বাস ছাড়লেন। আপনি কি তা পারবেন স্যার? সাখাওয়াত আলম তাকাতে পারলেন না হারুন রহমানের চোখের দিকে। সত্যিই তো, সে কি পারবে? যাকে শেষ করার জন্য এত কিছু, সেও তো একটা সময় তার হৃদয়ের একটা অংশ ছিল। প্রাণপ্রিয় বন্ধুর বুকে সে কি করে গুলি করবে? না না, তাকে পারতেই হবে। সে বন্ধু ছিল না কখনোই। বন্ধু হলে কোনোদিন পারত না এমন কাজ করতে। সাখাওয়াত আলম একটা চাপা দীর্ঘশ্বাস ছাড়লেন। এতগুলো বছরে অনেকবার সুযোগ এসেছিল তার প্রতিশোধ নেবার, কিন্তু সে পারেনি। আর কোনোদিন পারবে কি না এটাও তার জানা নেই। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। হাই জানেমান। আরিফ চোখ বুজেছিল। হঠাৎ পরিচিত কণ্ঠ কানে আসতে চোখ খুলল সে। নিজেকে দেখতেই হতবাক হল সে। তার পাশের আরেকটা বেডে নিজের থাকার ব্যবস্থা করা হলো। যদিও তেমন আঘাত পায়নি সে। যথাসময়ে রাফি ব্রেক কষেছিল, তাও কপালে আঘাত পায় সে। কপালের কোণে ফুলে নীলচে হয়ে গেছে। আরিফ বলে উঠল, একই অবস্থা তোমার? নিধি দাঁত কেলিয়ে বলল, তুমি একা একা হসপিটালে থাকবে এটা কি মানায় বলো? তাই আমিও চলে এসেছি। আরিফের হঠাৎ মাথায় এলো যে আহনাফরা হকস্টিক নিয়ে বেরিয়েছিল। যে ছেলে কিনা নিজের প্রিয়তমাকে হকস্টিক মারতে পারে, সেই ছেলে আরেকজনের প্রেমিকাকে মারতে পারবে না। আরিফ বলে উঠল, এই তোমাকে কি আহনাফরা মেরেছে? নিজি কপাল কুচকালো। তোমার বন্ধু আহনাফ আর রোদের কাজিন আহনাফ কি একজনই নাকি? রোদকে চেনো তুমি? দুজন এই বোকা বোকা নয়নের দুজনের দিকে তাকিয়ে রইল। নিজি হঠাৎ বলে উঠল, এই তুমি নাকি সুইসাইডের ট্রাই করেছিলে? আরিফ মুখটা বাংলার পাঁচের মতো করে বলল, তোমাকে ছাড়া আমি কি করে? নিজি চেতে বলে উঠল, এক থাপ্পড়ে পা ছা ফাটিয়ে দিব বেয়াদব ছেলে। আরিফের মুখটা কালো হয়ে গেল। নিজি নরম সুরে বলল,
তোমার কিছু হলে আমার কি হতো? ওদের কথার মাঝেই আহনাফরা হাজির হয়। সাথে কাজী নিয়ে এসেছে। কুহু আর রোদেলাও আছে। তারা ঠিক আছে, তেমন আঘাত পায়নি। আদিত্য বলে উঠল, তোরা বিয়েটা করে আমাদের শান্তি দে একটু। ভাই রে ভাই, কি একটা অবস্থা! আর একটু হলে সবকটা মিলে একসাথে পটল তুলতাম। একটুর জন্য বেঁচে গেছি। রোদেলা মাথা নিচু করে রেখেছে। রাফি ওর কানে কানে বলল, এত বড় বিপদ থেকে বাঁচিয়ে দিলাম। থ্যাঙ্কস মি লেটার, চোরনি। রোদেলার রাগী চোখে তাকালো তার দিকে। রাফি ভয় পাওয়ার অভিনয় করল। রোদেলা ভেঙালো ওকে। রাফি চোখ বড়বড় করে ফেলল। রোদেলা হাসল। রাফি অবাক হলো। এই মেয়ে হাসতেও জানে। ওই বাবা! কুহু রোদেলার পেছনে দাঁড়িয়ে। সে তাকিয়ে তাকিয়ে নিজি আর আরিফকে দেখছে। একটু পর এদের বিয়ে হবে। অন্যের পূর্ণতা দেখতেও ভালো লাগে। সেও তো এমন এক পূর্ণতার স্বপ্ন দেখেছিল যা একজন চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। সে যদি অমন খারাপ না হতো তাহলে তাদের সম্পর্কটাও বোধহয় পূর্ণতা পেত। হঠাৎ তখন আহনাফ তার কানের কাছে মুখ নিয়ে বলে উঠল, আমাদেরও এমন একটা দিন আসবে। আপনি কি সেটাই ভাবছেন? তিলোত্তমা সুন্দরী, ভরকালো কুহু। আহনাফের দিকে ভ্রু কুঁচকে তাকালো সে। আহনাফ হাসছে। কুহু ভেবে পায় না তার মাঝে কি দেখে এই লোকটা এমন পাগল হলো। কুহু বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না। নজর সরিয়ে নিল। আহনাফ আবার তার কানের কাছে মুখ নিল। কোনো কারণ ছাড়াই পাগল করে ফেলেছেন। ইস, আমাদের যে কবে এমন একটা দিন আসবে। কুহু ভেবে পায় না এই লোক মনের কথা কি করে বুঝে ফেলে। সে আস্তে করে বলল, কোনোদিন আসবে না। আহনাফ হেসে বলল, আসবে ম্যাডাম, খুব শীঘ্রই আসবে। কুহু সরে গেল যেন আহনাফ আর কিছু বলতে না পারে। কাজী বিয়ে পড়ানো শুরু করল। আহনাফ নিজির উদ্দেশ্যে বলল, তুমি দেনমোহর হিসেবে কি চাও? বাড়ি, গাড়ি, টাকা? নিজি আরিফের দিকে তাকালো। আরিফ এদিকেই তাকিয়ে। নিজি লাজুক হেসে বলল, ওর একটা কিডনি। সবাই একসাথে চেঁচিয়ে উঠল, অ্যা। নিজি আবার একই ভঙ্গিমাতে বলল, সাথে ওর হৃৎপিণ্ডটা যেটাতে নাকি আমি বসবাস করি। কাজী সাহেব বললেন, কিন্তু মা, দেনমোহর যে সাথে সাথে দিতে হয়। তার আগে তো তোমাকে ছুতে পারবে না। নিজি বলল, উমম, আমরা তো হসপিটালে আছি, সমস্যা নেই। আরিফ বিছানা ছেড়ে নেমে বলে উঠল, ড্যাশ একক উদ্ধৃতি চিহ্ন ডট ডট ডট। আমি বিয়েই করব না। সবাই ওর দিকে রক্তচক্ষু নিক্ষেপ করল। এত কষ্ট করে এই পর্যন্ত আসার পর এখন বলছে বিয়ে করবে না। সুইসাইড করে ফেলে আবার এখন বলে বিয়ে করব না। আরিফের মনটা বলল, আরিফ পালা, দৌড় দে। আরিফ পালাতে নিলে সবাই ওকে খপ করে ধরে ফেলল। আদিত্য বলল, এখন বিয়ে করবি না কেন? সুইসাইড করে ফেলতে পারো। এই হৃদয়টা তোমার বলে পাম মারতে পারো, এখন সেটা কেন দিতে পারবা না, সোনা? আহনাফ বলল, নাতাশা ডাক্তারকে নিয়ে আজ বিয়ের হৃৎপিণ্ড আর একটা কিডনি বের করা হবে। সবার ঠোঁটে লুকায়িত হাসি। আরিফ চেঁচিয়ে উঠল, আমি বিয়া করুম না। আম্মা বাঁচাও। রাফি বলে উঠল, এই হৃদয়ে শুধু তোমার ই বসবাস। আরিফ ভাই খাইছে এখন আইক্কাওয়ালা বাস। সবাই হাসল শুনে। নিজি হঠাৎ বলে উঠল, এই আমি না এসব টুকটাক অপারেশন পারি। কুহু আর রোদেলা চমকে তাকালো তার দিকে। সাথে আরিফও। কারণ তুই না কমার্সের স্টুডেন্ট। রোদেলার কথা শুনে নিজি মুখ চেপে হেসে বলল, ইউটিউব দেখে শিখেছি। সবাই একসাথে বলে উঠল, হ্যাঁ। কাজী সাহেব যেন এসেও বিপাকে পড়ে গেছেন। দেনমোহরে কিনা কিডনি আর হৃৎপিণ্ড চেয়ে বসল। এখন আবার বলছে ইউটিউব দেখে অপারেশন করা শিখেছে। মনে হলো যেন কাঁথা সেলাই। আদিত্য বলে উঠল, তাহলে আর দেরি কেন, লাগা অপারেশন। আরিফ চেঁচিয়ে উঠল, না আম্মা।